প্রশাসনের সাথে জড়িত 5টি বিষয়। কয়টা? 5টি। সবাই বলেন 5টি। 1 শিক্ষক, 2 শিক্ষার্থী, 3 শিক্ষার স্থান, 4 শিক্ষার সময়, 5 শিক্ষা উপকরণ। শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার স্থান, শিক্ষার সময়, শিক্ষা উপকরণ। মুখস্থ করা দরকার আছে? আছে। কয়টি বিষয় জড়িত? 5টি। মাশাআল্লাহ। এবার আসে গণশিক্ষা উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া। আচ্ছা বলেন তো আমরা কি জেনারেল না আমরা হুজুর? বলেন হুজুর। তো হুজুরদের আমাদের তো সমাজ গণ্ডির মধ্যে রেখে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে বাচ্চা হলে আযান দেব, আমাদের কাজ হচ্ছে মূল্যে জানাজা দেব, আমাদের কাজ হচ্ছে বিয়ে পড়াবো, আমাদের কাজ হচ্ছে তালাকের মাসালা দেব, ঠিক না? হ্যাঁ বলেন না কেন? অর্থাৎ সমাজ চায় তোরা এখানে থাক, তোরা এখান থেকে বের হবি না। সমাজ চায় আমাদের এখানে আটকে। আপনি গণশিক্ষা উদ্বুদ্ধ করবেন আপনার এরিয়া, আপনার বাইরের এরিয়া আপনি কাজ করতে পারবেন না। আপনার টেরিটরি হচ্ছে বাংলাদেশ। আপনি কি রাশিয়ায় গিয়ে মাতব্বারি করতে পারবেন? জেনারেলরা ওইরকম সব জায়গাগুলো রেখে দিয়েছে, ভালো ভালো জায়গাগুলো আমাদের। আর যেগুলো পারে না, বিশ্বাস করেন আমার অভিজ্ঞতা আমি যেটা বুঝি, জেনারেলরা যদি আপনাদের মতন ইমামতি করতে পারত, জেনারেলরা যদি আপনাদের এইগুলো কাজ করতে পারত, ইমামতি তারপরে হলো খতিবগিরি, এগুলো যদি করতে পারত, ওখানেও আপনাদের চান্স পেত না। অনেক জায়গায় শুরু হয়ে গেছে, রিটায়ার্ড পারসন এসে আযান দিতে চায়, বলে আমাদের কোনো মুয়াজ্জিন দরকার নাই। 100টা মসজিদের মধ্যে 40টা মসজিদের এই গেঞ্জাম এখন যে মুয়াজ্জিন কেন মাদ্রাসার ছাত্র হবে, মুয়াজ্জিন কেন আলেম হবে, দরকার নাই, এক ইমামই যথেষ্ট আমাদের। আর আমরা তো আসি আযান আমি দিই। আমার কথা কি বুঝতে পারতেছেন? বিশ্বাস করেন আর কদিন পর ইমাম এখন তো অনেক জেনারেল আবার একটু বক্তৃতা দিতে পারে, যে দেখবেন এক সময় আর 20 বছর পরে দেখবেন 15 থেকে 20% মসজিদের ইমাম জেনারেলরা কারাকারি করে নিয়ে নিছে। তাহলে আমার গন্ডির মধ্যে আমাকে থাকতে হবে। আমার গন্ডি কি আছে? জুমার বয়ান। এই যে 100 জন আছেন না, 100 জনই, আমি জানি না কতজন আপনারা মুখস্থ খুতবা দিতে পারেন তারা, কিন্তু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এই 45 দিন পর, 45 দিনের আগে, এই 10-15 দিন যাওয়ার পরে, 20 দিন যাওয়ার পরে 100 জনের মধ্যে মিনিমাম 90 জন দাঁড়ায় মুখস্থ খুতবা দিতে পারবে ইনশাআল্লাহ। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন যে আপনাকে অনেক পড়তে হবে এবং পড়া পড়তে হবে, এবং আমি ইন্ডিভিজুয়াল এককভাবে ব্যক্তিভাবে ডেকে ডেকে পড়া জিজ্ঞাসা করব, এটা মনে রাখেন আপনি। এবং আমি 100 জনের কাছ থেকে খুতবা মুখস্থ নিব, পড়াবো, নেব, এবং তিনি যদি মসজিদের ইমাম হয়ে থাকেন এরপর থেকে আর কখনো সে দেখে খুতবা দিবে না। প্রত্যেকটা জুমাতে ওই ফরম্যাট, ওই সিস্টেম শিখাই দেব, প্রত্যেকটা জুমা সে না দেখে খুতবা দিবে। তাহলে জুমার প্ল্যাটফর্ম আমার একটা জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা ওয়াজ মাহফিল করি, এটাও আমাদের একটা জায়গা। অনেকে ইসলামী সঙ্গীত, মাশাআল্লাহ এখন সঙ্গীত আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে। যেমন ওয়াজ মাহফিল একটা সংস্কৃতি ছিল, এমন ইসলামী সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে যাচ্ছে ইসলামী হামনাত, গজল। আপনি কল্পনা করতে পারবেন এখন গ্রামের গঞ্জের মধ্যেও বিভিন্ন মাহফিলের মতন এখন বিভিন্ন ইসলামী কনসার্ট হয়, ইসলামী সেমিনার হয়, যেখানের মধ্যে এই ইসলামী সঙ্গীত এই দেখা যাচ্ছে রাত 11টা-12টা পর্যন্ত তারা বিভিন্ন হচ্ছে, এটা চলমান হচ্ছে। এর মাধ্যমে আপনি গণশিক্ষার কাজ করতে পারবেন। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্রহণ করতে পারি, স্বেচ্ছাসেবী আমরা সংগঠন, আমরা আমাদের বিভিন্ন মিডিয়া, ইলেকট্রিক, প্রিন্ট, আমাদের ফেসবুক, আমাদের টুইটার, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউব, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমাদের গণ্ডির মধ্যে যা আছে এর মাধ্যমে আমরা গণশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ আমরা করতে পারি। থার্ড কোশ্চেন,
বলেন একজন শ্রেণী শিক্ষক শ্রেণী পাঠদান সফল করার জন্য যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কৌশল অবলম্বন করে থাকে, অর্থাৎ কিভাবে তার শ্রেণীর পাঠদানকে সে সফল করে থাকে। কয়েকটা ভাবে একজন শিক্ষক শ্রেণীর পাঠদান কার্যক্রম সফল করে থাকে। এক, তিনি একটি পাঠ্য সূচনা করবেন, টপিক, ইংরেজিতে বলে টপিক, আরবিতে বলে মওদুআ। আজকে আমি এই বিষয়ে আলোচনা করতে চাই। আজকে আমি আলোচনা করব শিক্ষা এবং প্রশিক্ষণের মধ্যে পার্থক্য। প্রথমে সে একটা টপিক করবে। দ্বিতীয়ত হচ্ছে সেই টপিকের আলোকে সে একটা প্রেজেন্টেশন করবে, অত্যন্ত সাবলীল সহজবোধ্যভাবে একটা প্রেজেন্টেশন, উপস্থাপনা। অর্থাৎ এই বইয়ের মধ্যে অনেক কিছু লিখে থাকতে পারে, সেটা আপনার বোধগম্য না হতে পারে, কিন্তু একজন আদর্শ শিক্ষক তিনি হবেন এই বইয়ের কথাকে সহজ সাধ্যভাবে আপনার উপযুক্ত করে উপস্থাপনা করা। এটা শিক্ষকের অন্যতম শিক্ষা কার্যক্রম সফল করার কৌশল। ৩ নম্বর, তিনি কনক্লুশন, তিনি পরিসমাপ্তি টানবেন। আলোচনা শুধু করেই যাবেন না, সেটার মধ্যে ব্যালেন্স করবেন। অনেক জায়গায় আপনি 5 মিনিট কথা বলতে পারবেন, অনেক জায়গায় আপনি আধা ঘন্টা কথা বলতে পারবেন। সেই কথা অনুযায়ী আপনার পরিধি হবে, আবার সেটা পরিসমাপ্তি টানতে হবে। 4 নম্বর, ক্লাসকে সফল করার জন্য নীরব ইঙ্গিত দরকার। সবাই যদি প্রশ্ন করেন, সবাই যদি আপনারা আওয়াজ করেন, তাহলে কি ক্লাস নেওয়া যাবে? না। 5 নম্বর, বিভিন্নমুখী প্রশ্নকরণ ও তার সাবলীল উত্তর প্রদান। আমাদের শিক্ষকেরা যারা পড়ায়, আমরা মনে করি যে আমরা যদি ছাত্রদেরকে প্রশ্ন শিখাই তাহলে ছাত্ররা প্রশ্ন জেনে যাবে। এটা ঠিক হবে না। এজন্য দেখবেন আমাদের বাংলাদেশের অধিকাংশ শিক্ষক পড়ায় কিন্তু প্রশ্ন শিখায় না। এজন্য ছাত্ররা প্রশ্ন পুরোপুরি শিখে না, জানে না। জাস্ট একটা প্রশিক্ষণ হয়ে যায় আপনাদের। আপনারা এখানে আলেম আছেন, কে কে এমন 3 জন দাঁড়ান, যে কোনো 3 জন দাওয়া কামিল করেছেন, দাঁড়ান, খাতা লিখেন, খাতা ধরেন, দাঁড়ান, দাঁড়ায় লিখবেন। আমি একটা কোশ্চেন দিলাম, করেন ইমাম বুখারীর নাম কি? লিখেন, খাতায় লিখেন, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। লেখা হয়েছে? কে কে লিখেছেন হাত তোলেন। লিখেছেন? 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 কে লিখেছেন? প্রশ্ন করেছে মাইসুল বুখারী, ইমাম বুখারীর নাম কি? ঠিক না? এখন আমরা উত্তরগুলো জানবো, দেখে আমার প্রিয় ভাইরা কি লিখেছেন। একজন শিক্ষক শ্রেণী পাঠদান সফল করার জন্য শুধু তিনি দাস দিবেন না, প্রশ্ন করণ শিখাবেন এবং তার উত্তরটাও শিখাবেন। এক ভাই লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম। আরেকজন লিখেছে আবু আব্দুল্লাহ ইসমাঈল। আরেকজন লিখেছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। আরেকজন লিখেছেন মুহাম্মদ ইসমাঈল বুখারী। আরেকজন লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল বুখারী। আরেকজন লিখেছেন আবু আব্দুল্লাহ ইসমাঈল। আচ্ছা, ধরে নেন আমি এই খাতার উত্তর যদি এতটুকু দেই, আপনি এক্সামিনার, আমার পরীক্ষার প্রশ্ন এসেছে মাইসুল বুখারী, আমি তো সময় পাইনি, আমি শুধু লিখেছি মুহাম্মদ। এই প্রশ্নের মার্ক হচ্ছে 1। মাইসুল বুখারী, ইমাম বুখারীর নাম কি? আপনাকে আমাকে এই পরীক্ষায় মার্ক
দিবেন না দিবেন না বলেন। এক হলে দিব না, হ্যাঁ শুধুমাত্র 1 নাম্বার হলে দিব না। আচ্ছা তো না, এটা তো মান কি এক, তাহলে আপনি আমাকে দিবেন না। শূন্য। আসলে আমার উত্তরটা সঠিক, আপনাদের সব উত্তর গলত, কারণ প্রশ্নের সাথে উত্তরটা হয় নাই। আপনারা যে উত্তরটা দিয়েছেন সেটার উত্তরটা হচ্ছে, আপনারা চেয়েছেন ইসমু সুলাসি, অর্থাৎ আপনারা চাচ্ছেন তার নাম, তার বাপের নাম, তার দাদার নাম, তার নিসবত নাম, বংশের নাম গোষ্ঠী শুদ্ধ, একে বলা হয় ইসমু সুলাসি। অর্থাৎ আপনি তার পরিচিতি চাচ্ছেন, আপনি তার কি চাচ্ছেন, আপনি প্রশ্নটাই ভুল করেছেন। অর্থাৎ আপনি ইসমু সুলাসি আমার কাছে চান নাই। ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম কি মুহাম্মদ। তাহলে এই যে বিভিন্নমুখী প্রশ্ন করার অর্থাৎ সাবলীল উত্তর, এটাও একটা ক্লাসকে পারফরম্যান্স করার জন্য এটাও একটা কৌশল, যে শিক্ষক প্রশ্ন শিখাবে এবং তার উত্তরটাও শিখাবে। কথা কি বুঝছেন? এই জন্য আপনিও ভুলে আছেন, আপনার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব। আমি বললাম মা স্কুল বুখারী, আপনি বলছেন মোহাম্মদ লিখতে মান দিব না। আসলে এই উত্তরটাই সঠিক, আপনি যেটা লিখতেছেন সেটা গলত, কারণ আমি সেটা চাই নাই। আমি চাই নাই তার বাপের নাম কি, আমি চাই নাই তার দাদার নাম কি, আমি চেয়েছি তার নাম। ক্লিয়ার? ওকে। ক্লাস পাঠদান সফল করার আরেকটি কৌশল হচ্ছে দল গঠন। 100 জন আছেন, 10টা টিম করে দেব, টিম ওয়ার্ক করবে। ক্লাস পাঠদান সফল করার জন্য আরেকটি পদ্ধতি হচ্ছে, একজন শিক্ষক বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিক উদ্ধৃতি প্রদান করবে। ঢালাওভাবে শুধু সে বক্তব্য দিয়ে যাবে না, সেটার মধ্যে ইনফরমেশন গ্যাদার করবে। শ্রেণী পাঠদান সফল করার আরেকটি মাধ্যম হচ্ছে এই টোটাল আলোচনাটাকে রিভিউ করা। দেখো আমার এই আধা ঘন্টার ক্লাসে আমি যা বলেছি সেটা হচ্ছে ছিল ব্রড, এটাকে এক কথায় এইটা বলে। তাহলে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র কৌশলগুলো বললাম, এই কৌশলগুলোর মাধ্যমে একজন শ্রেণী শিক্ষক তার শ্রেণী পাঠদান কার্যক্রমকে সফল করতে পারে। আপনারা কি এতটুকু বুঝেছেন? তাহলে আজকে আমরা কয়টা কোশ্চেন পড়ালাম? 3টা। 1, শিক্ষা প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, শিক্ষাদান পদ্ধতি। 2 নম্বর, শিক্ষা প্রশাসনের সাথে জড়িত উপাদান এবং গণশিক্ষায় উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া। 3 নম্বর, একজন শ্রেণী শিক্ষক শ্রেণী পাঠদান কার্যক্রম সফল করার জন্য কি কি কৌশল অবলম্বন করে থাকে। বাদ বাকি কোশ্চেনগুলো আমরা আগামীকালকে গণশিক্ষাকে শাট ডাউন করে দেব, অর্থাৎ ক্লোজ করে দেব। তারপরে আমরা ইসলামিয়াত পড়ানো শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ? জি। এই বিষয়ে যদি কোনো কারো প্রশ্ন থাকে তিনি আমার রুমে গিয়ে করতে পারেন নিঃসন্দেহে।